শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যার মামলায় রায়ের দিন জানানো হবে 13ই নভেম্বর। হত্যাকাণ্ড চালিয়ে পালিয়ে যাওয়ায় প্রমাণ করে পদচ্যুত প্রধানমন্ত্রীর অপরাধ বললেন অ্যাটর্নি। তারা পালিয়ে যেয়ে এখানে শান্ত হননি। এই বিচারকে ব্যাহত করার জন্য তার সর্বোচ্চ অবস্থান ব্যাখ্যা করছেন। বিতর্কিতদের নির্বাচনী কার্যক্রম থেকে বিরত রাখার দাবি বিএনপির। প্রধান উপদেষ্টার সাংবিধানিক আদেশ জারির অধিকার নেই মন্তব্য সালাউদ্দিনের। 47 থেকে 25 পর্যন্ত সকল ভুলের জন্য ক্ষমা চাইলেন জামায়াত আমির। জাতি থেকে ব্যক্তি পর্যায়ে দুঃখ প্রকাশ। জুলাই সনদ বাস্তবায়নে সংবিধান আদেশ জারির প্রস্তাব দিচ্ছে ঐকমত্য কমিশন। প্রক্রিয়া যাই হোক, প্রাধান্য দিতে হবে নির্বাচিত সংসদকে, অভিমত বিশেষজ্ঞদের। 2025 সালে এসে ইয়াহিয়া খানকে আমরা রোল মডেল ধরছি। এত অগণতান্ত্রিক চিন্তা আমাদের মাথায় কেমন করে আসে সেটি আমার বোধ করি। মিরপুরে সিরিজ নির্ধারণী ওয়ানডেতে টসে জিতে উইন্ডিজের বিপক্ষে ব্যাট করছে বাংলাদেশ। অপরিবর্তিত একাদশ। আমন্ত্রণ দুপুরের বাংলাদেশে, আপনাদের সাথে আছি আমি শাওন দত্ত। এতক্ষণ শিরোনামগুলো দেখছিলেন। জুলাই গণহত্যার মামলায় শেখ হাসিনা, আসাদুজ্জামান খান ও চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিচার কাজ শেষ হয়েছে। 13ই নভেম্বর জানানো হবে রায় ঘোষণার তারিখ। ট্রাইব্যুনাল জানিয়েছেন যে কোনো মূল্যে দুপক্ষই ন্যায় বিচার পাবে। এর আগে প্রসিকিউশনের শেষ দিনের যুক্তিতর্কে অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান খান ট্রাইব্যুনালকে জানান, গণহত্যা চালিয়ে শেখ হাসিনার পলায়নের ঘটনা প্রবাহ থেকেই প্রমাণিত হয় তার অপরাধ। আওয়ামী লীগ সরকারের পৃষ্ঠপোষকতায় গণহত্যা হয়েছে বলেও যুক্তি দেন তিনি। তবে চলমান বিচার কার্যক্রম ব্যাহত করতে সর্বোচ্চ চেষ্টা করছে পতিত সরকারের লোকজন, জানান এমন কথাও। বলেন, গণহত্যায় জড়িত শেখ হাসিনা সহ আসামিদের বিচার না হলে জুলাই শহীদ আহতদের উপর অবিচার করা হবে। যুক্তিতর্কের শেষ দিন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, অপরাধ প্রমাণে সক্ষম হয়েছে প্রসিকিউশন। আসামিদের সর্বোচ্চ সাজা প্রার্থনা করেন তিনি। যুক্তিতর্কে রাষ্ট্র নিযুক্ত আসামি পক্ষের আইনজীবী আমির হোসেন জানান, শেখ হাসিনা পালাননি এবং সে দেশ ছাড়তেও চাননি, তাকে বাধ্য করা হয়েছে। দুপক্ষের উদ্দেশ্যে ট্রাইব্যুনাল বলেন, রায়ে যে কোনো মূল্যে দুই পক্ষই ন্যায় বিচার পাবে। এদিকে রাজধানীর রামপুরায় কার্নিশে ঝুলে থাকা আমির হোসেনকে গুলি ও দুজনকে হত্যার মামলার সূচনা বক্তব্য সাক্ষ্য গ্রহণ চলছে। এছাড়া মানবতা বিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ সহ 4 জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি 27 অক্টোবর নির্ধারণ করা হয়েছে এবং জাসদ সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি শুরু হয়েছে। We have proved the commission of offence committed by the accused beyond all reasonable doubt. যাদের দিকে আঙ্গুল তোলা হচ্ছে তারা পালিয়ে গেছেন, প্রমাণ হচ্ছে তারা পালিয়ে যেয়ে এখানে শান্ত হননি। এই বিচারকে ব্যাহত করার জন্য তার সর্বোচ্চ অবস্থান ব্যাখ্যা করছেন। যারা এই এভিডেন্সগুলো জেনারেট করেন, যেখানে তিনি কথাগুলো বলেছেন, সেই সমস্ত সংশ্লিষ্ট ব্যক্তিদেরকে আদালতে উপস্থাপন করেছি। যাকে অর্ডার দেওয়া হয়েছে তিনি এসে আদালতে সাক্ষী দিয়েছেন। সুতরাং এই এভিডেন্সগুলোকে অকাট্যভাবে যেহেতু প্রমাণ হয়েছে, এগুলো কাট করার মতো কোনো শক্তি ডিফেন্সে ছিল না। উনি যেতে চাননি, উনি একথাও বলেছিলেন, আমাকে প্রয়োজনে এইখানে হত্যা করে এইখানেই কবর দাও, কিন্তু তারপরে যেছেন, ওনাকে যেতে বাধ্য করা হয়েছে। লর্ডশিপদের কাছে আমার নিবেদন, আমিও চাই ন্যায় বিচার। আমিও মনে করি ন্যায় বিচার হলে আমার আসামি খালাস পাবে। ব্যক্তিগত বা দলীয় স্বার্থে নয়, জাতির স্বার্থে দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় ভোটাররা যেন নির্ভয়ে ভোট দিতে পারে, এই নিয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সিইসির সাথে বৈঠক শেষে কথা বলেন তিনি। বলেন, নির্বাচনে গণমাধ্যম যেন বিনা বাধায় কাজ করতে পারে, সেটা চায় বিএনপি। বলেন, এমন নির্বাচন দিতে হবে যেন বিশ্ববাসী বুঝতে পারে বাংলাদেশ গণতন্ত্রের পথে আছে। এ সময় তিনি বলেন, বিতর্কিত ও প্রশ্নবিদ্ধ যারা আছেন তারা যেন কোনোভাবেই এবারের নির্বাচনী কার্যক্রমে অংশ নিতে না পারে, সেই বিষয়ে ইসিকে সচেতন থাকার আহ্বান জানান ডক্টর আব্দুল মঈন খান।
আমরা আইন শৃঙ্খলা রক্ষার জন্য সামরিক বাহিনীর সহায়তা আমরা কামনা করি। তারাও কিন্তু এক বাক্যে একটি কথা বলেছেন যে তারা দৃঢ় প্রতিজ্ঞ, তারা একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করবে, এবং আমরাও বলেছি যে আমরা সেটাই চাই। এই মতৈক্য আজকের আমরা প্রচেষ্টা করেছি। নির্বাচন একটি উৎসবমুখর একটা কর্মকাণ্ডে পরিণত হবে এবং আইন শৃঙ্খলা নিয়ে আমরা যে আশঙ্কা করছি সে আশঙ্কা থাকবে না। একটি রাজনৈতিক দল জুলাই সনদে স্বাক্ষর করার সুযোগ খুঁজছে। এই বিষয়টিকে স্বাগত জানায় বিএনপি। জাতীয় স্বার্থের প্রশ্নে দলীয় স্বার্থ প্রাধান্য দিচ্ছে না তাদের দল। জাতীয় প্রেস ক্লাবে ইউটিউব আয়োজিত 24 জুলাই গণ অভ্যুত্থান তারুণ্যের ভাবনায় শিক্ষা ও কর্মসংস্থান শীর্ষক আলোচনা সভায় এমন মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। তিনি বলেন, সরকার প্রধানের সাংবিধানিক আদেশ জারি করার কোনো অধিকার নেই, সেই এখতিয়ার কেবল রাষ্ট্রপতির। এ সময় প্রধান উপদেষ্টাকে আইন জারি করার প্রস্তাব আবেগতাড়িত বলে মন্তব্য করেন সালাউদ্দিন আহমদ। আরও জানান, জুলাই সনদের পক্ষে বিপক্ষে জনরায় পেতে গণভোটের প্রস্তাব দিয়েছে বিএনপি। যত সংস্কারই আমরা করি না কেন, জাতীয় ভিত্তিতে যদি আমাদের মানসিক সংস্কার না হয়, সেই আইনি ভিত্তিকে আমরা বাস্তব রূপ দিতে পারবো না। দুটি রাজনৈতিক দল ছাড়া বাকি সবাই রাজনৈতিক দল এই বিষয়ে একমত হয়েছে এবং তারা সনদে স্বাক্ষরও করেছে। তবে এই দুটি রাজনৈতিক দলের একটি রাজনৈতিক দল স্বাক্ষর অনুষ্ঠানে স্বাক্ষর করতে গিয়েছে, একটা রাজনৈতিক দল এখন স্বাক্ষর করার জন্য সুযোগ খুঁজছে এবং তাদের কিছু দাবি দেওয়া আছে। জুলাই সনদ বাস্তবায়নে সংবিধান আদেশ জারি করার চূড়ান্ত প্রস্তাব সরকারকে দিতে যাচ্ছে জাতীয় ঐকমত্য কমিশন। এর অধীনে গণভোট নিয়ে অধ্যাদেশ করা হবে। এক্ষেত্রে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে অন্তর্বর্তী সরকার। তবে সংবিধান বিশেষজ্ঞরা সংবিধান আদেশ ও নির্বাচনের আগে গণভোট করা নিয়েও প্রশ্ন তুলেছেন। বলছেন, যেই প্রক্রিয়াতেই জুলাই সনদ বাস্তবায়ন করা হোক, প্রাধান্য দিতে হবে নির্বাচিত সংসদকে। না হলে ভবিষ্যতে প্রশ্নের মুখে পড়বে সংবিধান সংস্কারের উদ্যোগ। আলমগীর স্বপনের রিপোর্ট। গণ অভ্যুত্থানের পর নতুন বাংলাদেশ নির্মাণের অংশ হিসেবে প্রণয়ন করা হচ্ছে জুলাই সনদ। তবে এর বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতভেদ থাকায় দেখা দিয়েছে জটিলতা। জুলাই সনদ আমরা একটি সাংবিধানিক আদেশের কথা বলছি, সাংবিধানিক মর্যাদা দিতে হবে। জাতীয় ঐকমত্য কমিশন জুলাই সনদ বাস্তবায়ন সংবিধান আদেশ জারির প্রস্তাব করতে যাচ্ছে। এর অধীনে গণভোট অধ্যাদেশ করা হবে, যার ভিত্তিতে হবে গণভোট। সংস্কার বাস্তবায়নের জন্য আগামী সংসদের দ্বৈত ভূমিকা পালনের প্রস্তাবও থাকছে কমিশনের সুপারিশে। তবে সনদ বাস্তবায়নে সংবিধান আদেশ জারি নিয়ে প্রশ্ন আছে সংবিধান বিশেষজ্ঞ শাহাদিন মালিকের। জেনারেল ইয়াহিয়া খান 30 মার্চ 1970 সালে একটা সাংবিধানিক আদেশ দিয়েছিল। ওখানে দুইটা কথা বলা হয়েছে, যে পাকিস্তানে তখন সংবিধান নাই, অতএব সংবিধান প্রণয়নের জন্য একটা ওই নির্বাচন হবে, যেটা 1970 ডিসেম্বরের নির্বাচন। গণপরিষদের কাজ হবে সংবিধান প্রণয়ন করা, এবং ইয়াহিয়া খান ওখানে 8টা না 9টা পয়েন্ট বলে দিয়েছিল। 2025 সালে এসে ইয়াহিয়া খানকে আমরা রোল মডেল ধরছি। এত অগণতান্ত্রিক চিন্তা আমাদের মাথায় কেমন করে আসে সেটি আমার বোধগম্য হয়। জাতীয় নির্বাচনের আগে গণভোট নিয়ে অধ্যাদেশ জারি ও গণভোট আয়োজন নিয়েও প্রশ্ন আছে সংবিধান ও উন্নয়ন বিশেষজ্ঞদের। যে কোনো ব্যাপারে গণভোট হতে পারে, কী ব্যাপারে গণভোট হবে সেটা গণভোট আইনে লেখা থাকবে, কিন্তু গণভোটটা একটা জিনিস পাশ করার দ্বিতীয় ধাপ। প্রথম ধাপ হলো সংসদ। তাহলে আমাদের গণভোটের কোনো এখন আইন নাই, তাহলে গণভোট অধ্যাদেশ করতে হবে, এবং এই অধ্যাদেশে বলতে হবে যে গণভোট কিভাবে হবে, কেন হবে। অধ্যাদেশ কিন্তু নির্দিষ্ট সময়ের আইন, এটা সংসদ অধিবেশন শুরু হওয়ার 30 দিনের মধ্যে আপনি বিলুপ্ত হয়ে যাবে। তো যেই আইন বিলুপ্ত হয়ে যায়, সেই আইনের অধীনে গৃহীত কার্যকলাপের ভবিষ্যৎ কী হবে, এটাও একটা আইনে খুব জটিল প্রশ্ন। জামাত আর এনসিপি চাচ্ছে ইসের আগে, নির্বাচনের আগে, বিএনপি চাচ্ছে হচ্ছে নির্বাচনের দিনে।
আমি ঠিক নিশ্চিত না যে এই জিনিসটা নিয়ে আসলে রাজনৈতিক দলগুলোর খুব একটা বাড়াবাড়ি করার দরকার আছে বলে আমি মনে করি না। আমার কাছে মনে হয় যে নির্বাচনের দিনও যদি আপনি করেন, আমি এটাতে খুব বড় কোনো সমস্যা দেখি না, বরং আগে করাতে আমি একটা সমস্যা দেখি। সমস্যাটা হচ্ছে যে ধরেন আপনি করবেন কবে, নভেম্বরে, অক্টোবর তো প্রায় শেষ। তো এখন আপনার কি এটা করার মতো যথেষ্ট পরিমাণ ক্ষমতা বা সক্ষমতা নির্বাচন কমিশনের আছে কিনা, সময় আছে কিনা, অর্থ আছে কিনা। অধ্যাপক শাহান বলছেন, তড়িঘড়ি করে গণভোট দিলে জনগণের না বুঝে ভোট দেওয়ার ঝুঁকি থাকবে। মানুষজনকে তো জুলাই চার্টারটা বুঝাইতে হবে। সো আপনাকে এই উচ্চ কক্ষ, বিচার বিভাগের ডিসেন্ট্রালাইজেশন, কনস্টিটিউশনাল বডি, এই সব কিছু, এটা কি আপনি এক মাসের মধ্যে বুঝাতে পারবেন? এটা কি সম্ভব? মানুষজন যদি পার্টিজান লাইনে যে ঠিক আছে এত কিছু বোঝার দরকার নেই, আমি বিএনপি সাপোর্ট করি, আমার নেতা বলতেছে এটাকে রিজেক্ট করতে হবে, সো আমি না ভোট দিয়ে আসলাম, এবং জামাতের লোকজন বলতেছে আমি বুঝি না, যে আমার নেতা বলতেছে এটাতে হ্যাঁ ভোট দিতে হবে, আমি হ্যাঁ ভোট দিয়ে আসলাম, তাহলে আলটিমেটলি তো হচ্ছে গিয়ে পুরো জিনিসটাই রিজেক্টেড হয়ে যাওয়ার পসিবিলিটি আছে। আর এই ধরনের একটা রিস্ক আপনি কেন নেবেন? জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়ার প্রস্তাব অনেকটা চূড়ান্ত করে ফেলেছে জাতীয় ঐকমত্য কমিশন, যে কোনো সময় সরকারকে দেয়া হবে। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। কিছু রাজনৈতিক দল এখনো নির্বাচন পেছানোর চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, দেশকে এগিয়ে নিতে এখন দরকার নির্বাচিত সরকার। রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে এক বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে একথা বলেন তিনি। এক বছরের মধ্যে আমরা আমাদের যে অন্তর্বর্তী সরকার আছে তাকে সহযোগিতা দিয়ে আর সহযোগিতা করে আমরা একটা জায়গায় আসার চেষ্টা করছি যে একটা নির্বাচন যেন করা যায়, যে কোনো রাজনৈতিক দল নির্বাচন যেন পিছিয়ে যায়, নির্বাচন যেন সঠিক সময় না হয় তার চেষ্টা করছেন। 1947 থেকে 2025 সাল পর্যন্ত জামায়াতে ইসলামীর কাছ থেকে জাতি থেকে শুরু করে যত ব্যক্তি কষ্ট পেয়েছেন তাদের সবার কাছে বিনা শর্তে ক্ষমা চেয়েছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। বুধবার নিউ ইয়র্কে এক আয়োজনে এই মন্তব্য করেন তিনি। 47 থেকে শুরু করে 2025 সালে আজকে কত 22শে অক্টোবরে এখন কয়টা বাজে? এই যে এখানকার টাইম 8:11 এই পর্যন্ত আমাদের দ্বারা যে যেখানে যত কষ্ট পেয়েছেন আমরা বিনা শর্তে যারা কষ্ট পেয়েছেন তাদের কাছে মাপছি। এটা গোটা জাতি হইলেও চাই, ব্যক্তি হইলেও চাই, কোনো অসুবিধা নেই। আগামী জাতীয় নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে আশাবাদী ডিএমপি কমিশনার SM সাজ্জাদ আলী। বলেন, নির্বাচন ঘিরে যে কোনো অপশক্তি মোকাবেলা করার সক্ষমতা রয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর। দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে আওয়ামী লীগের যেসব মিছিল হচ্ছে সেই প্রসঙ্গে ডিএমপি কমিশনার বলেন, গুপ্তভাবে অনলাইনের মাধ্যমে একত্রিত হয়ে আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠন ছোট ছোট মিছিল করার চেষ্টা করছে, তবে তাদের এসব সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে তৎপর রয়েছে পুলিশ। দুপুরে রাজধানীর একটি হোটেলে ট্রাফিক সচেতনতা নিয়ে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন ডিএমপি কমিশনার আরও বলেন, দেশের ট্রাফিক ব্যবস্থা পুলিশের একার পক্ষে উন্নয়ন করা সম্ভব নয়। সড়ক ব্যবস্থাপনা এবং ফুটপাত ব্যবস্থাপনা সহ সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানের সদিচ্ছা থাকলে ট্রাফিক ব্যবস্থাপনা উন্নয়ন সম্ভব। সর্বাধিক দিয়ে সব সময় ভিজিলেন্ট আসি শহরে, যাতে কোনো নাশকতামূলক কর্মকাণ্ড না হয়, এবং আমি আশা করি যে দেশ নির্বাচনমুখী হয়ে গেছে এবং আগামী মাসে নভেম্বরে দেখবেন যে আরও নির্বাচনমুখী হয়ে গেছে। মাদক ব্যবসার নিয়ন্ত্রণ নিতে আবারও বলি এক যুবক। ভোরে মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে ককটেল বিস্ফোরণে জাহিদ নামে এক বাসিন্দা মারা গেছেন। পরিবারের দাবি, জাহিদ মারামারির মধ্যে পড়ে গেলে তার উপর ককটেল চলে আসে। ক্যাম্পের বাসিন্দারা বলছেন, মাদক ব্যবসার নিয়ন্ত্রণ নিতে প্রায়ই গোলাগুলির ঘটনা ঘটে। পুলিশ জানায়, ক্যাম্পের গডফাদারদের গ্রেপ্তারে অভিযান চালানো হবে। রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে মাদক ব্যবসার নিয়ন্ত্রণ আর আধিপত্যের দ্বন্দ্বে আবারও ঝরল এক তরুণের প্রাণ। বৃহস্পতিবার ভোরে জেনেভা ক্যাম্পের 7 নম্বর গলিতে ককটেল বিস্ফোরণে মারা যান জাহিদ নামের এক বাসিন্দা।
পরিবারের দাবি, জাহিদ মাদক ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন না, বরং এলাকার এক পক্ষের হামলার শিকার হন তিনি। এই মোহাম্মদপুর থানা কেমন 30টা 40টা মামলা খায়া পুলা পান্ডা নিঃস্বাধীন জীবন নিয়ে ঘুরে, আপনারা বলেন এটা কেমন? এই পর্যন্ত 10-11টা মার্ডার হয়েছে। 2 দিন আগে সেনাবাহিনী পাইছে 4 নম্বর থেকে পারমনুদের এলাকা থেকে মাদক ককটেল পাইছে, অনেক কিছু পাইছে। ওদিকে কেন যায় না? এই এলাকা কি? স্থানীয়দের অভিযোগ, ক্যাম্পে মাদক ব্যবসা নিয়ে প্রায় চলে আধিপত্যের লড়াই। প্রতি রাতেই গুলি, ককটেল বিস্ফোরণের শব্দ, ঘটে হামলা পাল্টা হামলা। বাসিন্দারা বলছেন, মাদক কারবারের নিয়ন্ত্রণ নেয়া নিয়ে চলছে বিভিন্ন গ্রুপের দৌরাত্ম্য। 3 ও 4 নম্বর গলির কিছু মাদক কারবারির নামও বলছেন তারা। ইরফান আছে, নেরা সামির আছে, চুয়াশিলিমের একটা বাহিনী আছে, মনুর একটা বাহিনী আছে, পিচ্চিরাজের একটা বাহিনী, মানে 4-5 বাহিনী ওরা মিলা আক্রমণ করতেছে। শুধু রাত্রে 2টার সময় আরম্ভ করছে, কমপক্ষে নাহলে 50-60 জন আইছে। আয়া মাইরা প্রত্যেকটা গালিতে ঘরে গালাগালি করতেছে, বাইরো বাইরো বাইরে হলে তো কোপায় দেয়, বম মারে, এইটা করে আমরা ঘুমাইতে পারতাছি না। পুলিশ বলছে, ক্যাম্পের অপরাধ চক্র দমনে চলছে নিয়মিত অভিযান। তবে মূল হোতাদের ধরা না গেলে পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব নয়। আমাদের মনে হয় আরও একটু কোয়ালিটেটিভ চিন্তা করতে হবে, আরও একটু ভালোভাবে চিন্তা করতে হবে। যারা গ্যাং লিডার, যারা এটার মানে নিয়ন্ত্রণ করে, যারা এখানে আধিপত্য বিস্তার করার চেষ্টা করতেছে, তাদের গায়ে হাত পড়তে হবে। তাদের গায়ে হাত না পড়লে এটা কন্ট্রোল করা যাবে না। ডিএমপি বলছে, গেল 6 মাসে জেনেভা ক্যাম্প থেকে 1000-এর বেশি অপরাধীকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। তবুও শান্ত হয়নি পরিস্থিতি। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। আধিপত্য বিস্তার নিয়ে ফের তুলকালাম হয়েছে ব্রাহ্মণবাড়িয়ায়। রাতের আধারে টর্চ জেলে সংঘর্ষে জড়ায় দুপক্ষ। ব্যাপক মারামারির কারণে কুমিল্লা সিলেট মহাসড়কে ঘণ্টা 3 বন্ধ থাকে যান চলাচল। পুলিশ ও সেনাবাহিনীর হস্তক্ষেপে নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি। সংঘর্ষে আহত হয়েছেন অন্তত 30 জন। মহাসড়কে বন্ধ যান চলাচল, কারণ রাতের আধারে টর্চ জেলেই রাস্তায় সংঘর্ষ জড়িয়েছে দুই পক্ষ। রণক্ষেত্রে রূপ নিয়েছে গোটা এলাকা। 1 সপ্তাহের মধ্যেই দ্বিতীয়বার এমন ঘটনার সাক্ষী হল ব্রাহ্মণবাড়িয়া। বুধবার রাতে কুমিল্লা সিলেট মহাসড়কের দাঙ্গাবাজরা এলাকায় ঘণ্টা 3 মতো চলে এই সংঘর্ষ। এতে সড়কের দুই পাশেই বন্ধ হয়ে যায় যান চলাচল। অন্ধকার দূর করতে টর্চের পাশাপাশি রাস্তায় আগুনও জ্বালানো হয়। যখন কুষ্টিগত দাঙ্গা শুরু হয়ে যায়, তখন তারা ওই যে আমাদের যে কুমিল্লা এবং কুমিল্লা বিশ্ব রুট, যেটা ব্রাহ্মণবাড়িয়া বিশ্ব রুটকে আমাদের ব্রাহ্মণবাড়িয়া সদর হয়ে কুমিল্লা রুট হয়, কুমিল্লা দীর্ঘগামী রাস্তা, এই রাস্তার দুই পাশে তারা দুই গোষ্ঠীর দুজন অবস্থান নিচ্ছে এবং ইট পাটকেল মারতেছে। বিভিন্নভাবে তারা দেশীয় ছিল। পরবর্তী থানা থেকে আমরা আসছি। স্থানীয়রা জানায়, আধিপত্য বিস্তার নিয়ে সদরের উত্তর সহিলপুরে আজিজ গোষ্ঠী ও উকিল গোষ্ঠীর মধ্যে বিরোধ চলছিল। এরই জেরে দুপক্ষের লোকজন টেটা, বল্লম সহ দেশীয় অস্ত্র নিয়ে একে অপরের উপর হামলা চালায়। চলে ইটপাটকেল নিক্ষেপ ও ধাওয়া পাল্টা ধাওয়া। তাদের দুই গোষ্ঠীর মধ্যে দীর্ঘদিনের বৈরিতা এবং শত্রুতা আছে। দীর্ঘ শত্রুতার কারণে তারা একে অপরের শত্রুতে পরিণত হয়েছে। বিগত 3 দিন আগে তাদের মধ্যে একটা ছোটোখাটো ভুল বুঝাবুঝি হয় এবং এই ভুল বুঝাবুঝির বিষয়টা আজকে তারা বিকালে বসছিল মীমাংসার জন্য, এবং মীমাংসা হয়ে গেছিল। হওয়ার পরে ছোটোখাটো কোনো বিষয় নিয়ে আবার কথা কাটাকাটি, এবং কথা কাটাকাটির পরে বিষয়টা বড় সংঘর্ষে রূপান্তরিত হয়। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত 30 জন আহত হয়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ ও সেনাবাহিনী। এই ঘটনার পর থেকেই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। হামলা মারামারির পর এখনো কোনো মামলা হয়নি, আটকও হয়নি কেউ। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। পাবনার ফরিদপুরে পূর্ব বিরোধের জেরে দুই গোষ্ঠীর সংঘর্ষে আহত হয়েছেন অন্তত 20 জন। সকালে উপজেলার পংলি গ্রামে এই সংঘর্ষ হয়। স্থানীয়রা জানায়, বাদশা গোষ্ঠী ও হাজি গোষ্ঠীর মধ্যে দীর্ঘদিন ধরে বিবাদ চলছে। গত ঈদের নামাজে ঈদগাহের সামনে বসা নিয়ে দ্বন্দ্ব হয় দুপক্ষের। পুরনো দ্বন্দ্বের জের ধরে সকালে আবার উত্তেজনা দেখা দেয়। এক পর্যায়ে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায় দুপক্ষের লোকজন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এলাকার পরিস্থিতি থমথমে, মোতায়েন রয়েছে পুলিশ। ঢাকা স্ট্রিমের সংবাদকর্মীর আত্মহননে প্ররোচনার অভিযোগে মানববন্ধন করেছেন ঝিনাইদহের সামাজিক ও সাংস্কৃতিক কর্মীরা।
সকালে জেলা শহরের পোস্ট অফিস মোড়ে এই মানববন্ধন হয়। এ সময় গণমাধ্যম কর্মী স্বর্ণময়ী বিশ্বাসের মৃত্যুর সঠিক কারণ উদ্ঘাটনের দাবি জানান তারা। উপস্থিত ছিলেন নুরনাহার মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ, বিহঙ্গ নাট্যগোষ্ঠীর সভাপতি ও বাঁশদের জেলা সভাপতি সহ অন্যান্যরা। এর আগে গত 18 অক্টোবর ঢাকা স্ট্রিম নামের অনলাইন সংবাদ মাধ্যমের কর্মী স্বর্ণময়ী বিশ্বাস নিজ বাসায় আত্মহত্যা করেন। স্বজনদের অভিযোগ, ঢাকা স্ট্রিমের সিনিয়র এক সহকর্মীর প্ররোচনায় আত্মহত্যা করেন ওই নারী। খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ত্রিপুরা কিশোরীকে দলবদ্ধ ধর্ষণ মামলায় 3 নম্বর আসামি রিমন ত্রিপুরাকে গ্রেপ্তার করেছে পুলিশ। মাটিরাঙ্গা থানার ওসি জানান, সকালে উপজেলার বেলছড়ির অযোধ্যা থেকে সিএনজি অটোরিকশায় করে পালিয়ে যাওয়ার সময় তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে গতরাতে বেলছড়ি থেকে গ্রেপ্তার করা হয় আরও 2 আসামি রনি বিকাশ ত্রিপুরা ও বাবু ত্রিপুরাকে। পুলিশ জানায়, গত 20 অক্টোবর রাতে ওই কিশোরী আত্মীয়ের সাথে মন্দিরে পূজা দেখতে যায়। অভিযোগ, এ সময় 4 ত্রিপুরা যুবক কথা বলার জন্য ডেকে নিয়ে তাকে ধর্ষণ করে। পরে ঘটনাটি গোপন রেখে উভয় পক্ষ স্থানীয়ভাবে আপোষ মীমাংসার চেষ্টা করেও ব্যর্থ হয়। এক পর্যায়ে ঘটনা জানাজানি হলে পুলিশ অভিযুক্ত 2 জনকে আটক করে। পরে থানায় মামলা হয়। এর আগে জেলা সদরে এক মারমা কিশোরীকে ধর্ষণের অভিযোগকে কেন্দ্র করে খাগড়াছড়িতে সহিংসতার ঘটনা ঘটে। উত্তপ্ত হয়ে ওঠে পাহাড়। ভিকটিমকে মেডিকেলের জন্য পাঠানো হয়েছে। আসামিগুলোকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। মামলাটি তদন্ত। নারীর মরদেহ যেন নিরাপদ নয়। ময়মনসিংহে ধর্ষণ করা হয়েছে এক নারীর মৃতদেহ। মেডিকেলের মর্গে রাখা ছিল আত্মহত্যা করা ওই নারীর মরদেহ। পোস্টমর্টেমের সময় চিকিৎসকের কাছে ধরা পড়ে এই বর্বর ঘটনা। খবর পেয়ে তদন্ত শুরু করে পুলিশ। বেরিয়ে আসে মরদেহ পরিবহনকারী যুবকই করেছে এই ঘৃণ্য অপরাধ। গ্রেপ্তারের পর স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছে অপরাধী। এই ঘটনায় ময়মনসিংহ মেডিকেলের নিরাপত্তা ব্যবস্থা নিয়েও প্রশ্ন তুলেছেন সংশ্লিষ্টরা। আমায় তোমরা ক্ষমা করে দিও, আমার মৃত্যুর জন্য দায়ী আমার দুর্ভাগ্য। আমাকে কবর দেওয়ার পর চারদিকে সুন্দর করে বেড়া দিও, যেন কুকুরও ঢুকতে না পারে। আত্মহত্যার আগে ময়মনসিংহের এক নারীর লিখে যাওয়া চিঠির লাইন এগুলো। ময়না তদন্ত করতে গিয়ে সন্দেহ হয় চিকিৎসকের। ফরেন্সিক বিশেষজ্ঞ যখন পোস্টমর্টেম এক্সামিনেশন করেন, তো তিনি আমাদের অফিসার আয়োগকে জানান যে এই যে ডেড বডির সাথে তার সাথে অবমাননাকর কাজ করা হয়েছে, সেক্সুয়ালি তাকে অ্যাবিউজ করা হয়েছে। এরপর খবর দেয়া হয় পুলিশকে। বেরিয়ে আসে এক বর্বর ঘটনা। গেল 19 অক্টোবর রাতে আত্মহত্যা করেন এক নারী। 20 অক্টোবর সাইদ নামে এক যুবক ময়নাতদন্তের জন্য মরদেহ নিয়ে যায় ময়মনসিংহ মেডিকেলের মর্গে। দুপুরে মর্গেই মরদেহের সাথে যৌন সঙ্গম করে সাইদ। 1টা থেকে 1:30টার মধ্যে, সেই সময় তখন কেউ ছিল না, মর্গে কেউ না থাকায় সেই সুযোগটা সে কাজে লাগায়। সে প্রথমবার মর্গে ঢুকে বের হয়ে গেছিল। দ্বিতীয়বার যখন আবার মর্গে ঢুকে সে তখন ডেড বডির সাথে সেই যৌন কার্যক্রম করে। বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন, এমন ঘটনা নতুন নয়। বলছেন, ভয়ঙ্কর বিপজ্জনক মানসিক বিকারগ্রস্ত অপরাধী এরা। এটা এক ধরনের সেক্সুয়াল পারভার্সন এবং এটা নাম হচ্ছে নেক্রোফিলিয়া। নেক্রো মানে ডেড বডি, ফিলিয়া হচ্ছে তার প্রতি সেক্সুয়াল অ্যাফিনিটি। এইটুকুই। তো এরা অবশ্যই সমাজের জন্য ভয়ঙ্কর, কিন্তু তারা বিপজ্জনক। পুরোপুরি হাসপাতালের কর্তৃপক্ষের গাফলতির কারণেই হয়েছে বলে আমি মনে করছি। এখানে শুধু নারীর লাশ কেন, পুরুষের লাশও নিরাপদ না মর্গে। এটা আমরা অনেক সময় দেখেছি যে লাশগুলোকে রাখা হয়, সেখানে লাশগুলো কখনোই নিরাপত্তায় থাকে না। এরই মধ্যে ওই যুবককে গ্রেফতারের পর আদালতে পাঠিয়েছে পুলিশ। 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছে অপরাধী। মৃত মানুষের সাথে এ ধরনের অপরাধের ঘটনা জানাজানির পর হতবম্ব এলাকার মানুষ। বলছেন, এ ধরনের ভয়ঙ্কর অপরাধের ক্ষেত্রে কঠোর আইন প্রয়োগ করা হোক, সেই সাথে দ্রুত নিশ্চিত করা হোক শাস্তি। হুসাইন শাহিদ, যমুনা নিউজ, ময়মনসিংহ।
নিরাপদ সড়কের দাবিতে রাজধানীর ফার্মগেট এলাকায় অবস্থান নিয়েছে স্কুল শিক্ষার্থীরা। দর্শক, এই বিষয়ে আরো জেনে নেব। ফার্মগেট থেকে যোগ দিচ্ছেন সহকর্মী হাসিবুল করিম বিজয়। বিজয়, কি পরিস্থিতি দেখছেন সেখানে, কি বলছেন যারা অবস্থান করেছেন? শাওন, ফার্মগেটে সকাল 11টার দিকে শিক্ষার্থীরা এই অবরোধ কর্মসূচি করে এবং তারা এই মুহূর্তে আসলে অবরোধ শেষই বলা চলে। তবে কিছু শিক্ষার্থী এখন অবস্থান করছেন। তারা মূলত 5টি দাবি নিয়ে আসলে এই শিক্ষার্থীরা আসলে অবরোধ করে। ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট ফার্মগেটের ব্যানারে তারা মূলত এই অবরোধটি করে। তাদের মূলত সিফাতের হত্যার বিচার দাবিতে তারা এই অবরোধটি শুরু করে। গত 21 তারিখ রাত 10টা নাগাদ এই হলিক্রস স্কুলের সামনে এক শিক্ষার্থী, সিফাত নামক এক শিক্ষার্থী আসলে নিহত হয় এবং সেটির বিচারের দাবিতেই তারা এই আন্দোলনটি শুরু করে এবং তারা আমাদেরকে জানিয়েছে যে তারা যে দাবিগুলো জানিয়েছে, যে বিচারের যে দাবি জানিয়েছে সেগুলো যদি পূরণ করা না হয় তাহলে আগামী রবিবার আবার তারা আন্দোলনে নামতে পারে। এছাড়াও তাদের যে দাবিগুলো রয়েছে সেটি আরেকবার একটু জানিয়ে রাখতে চাই। সেটা হচ্ছে যে ফুটপাত থেকে সকল অবৈধ দোকান, অবৈধ স্থাপনা, অনুমোদিত বাজার এবং ভবঘুরেদের স্থায়ীভাবে উচ্ছেদ করতে হবে। এছাড়াও নো পার্কিং জোন কঠোরভাবে ঘোষণা করতে হবে। দুর্ঘটনা এবং যানজট এড়াতে রেল ক্রসিং থেকে সন্নিকটে 3টি স্পিড ব্রেকার, সড়কে পর্যাপ্ত ল্যাম্প পোস্ট এবং লেন ডিভাইডার এবং ট্রাফিক আইল্যান্ড স্থাপনের কথা তারা মূলত জানিয়েছে। তবে এখন যে পরিস্থিতি দেখতে পাচ্ছি, পরিস্থিতি এখন মোটামুটি স্বাভাবিকই বলা চলে এবং সবকিছু মিলিয়ে যদি বলতে চাই যে অবরোধ আজকের মতো স্থগিত ঘোষণা করেছে যে সকলে শিক্ষার্থীরা মূলত আন্দোলনের ডাক দিয়েছিল বা আন্দোলন করে। বিজয়, আমরা সরাসরি দেখতে পাচ্ছিলাম আপনার মাধ্যমে, অনেক ধন্যবাদ আপনাকে। অবাক করছে ডিমের বাজার। পণ্যটির দাম কোন হিসাবে বাড়ে, কোন হিসাবে কমে তা বোঝা কঠিন, কেননা সরবরাহে খুব একটা হেরফের হয় না। সম্প্রতি ডিমের দর ডজনে আরও 10 টাকা বেড়েছে। খুচরা ব্যবসায়ীদের অভিযোগ, পাইকারদের বেঁধে দেয়া দামের বাইরে যাওয়ার উপায় নেই। এক এক এলাকার ডিমের বাজারের নিয়ন্ত্রণ এক একজনের হাতে। ডিমকে বলা হয় গরিবের প্রোটিন। মাছ মাংসের দামে চড়াই উতরাই থাকলেও অন্তত এই খাবার খেয়ে আমিষের চাহিদা পূরণ করতে পারেন অনেকে। মেস অথবা নিম্নবিত্তের হোটেলে তাই ডিম ছাড়া চলেই না। কিন্তু এখন সেই অভ্যাস ছাড়ার দশা, কেননা ইদানিং ভুনা বা ভাজা ডিমের দাম লাগাম ছাড়িয়েছে। জানা গেল 2 সপ্তাহ ধরে ডজনে 10 টাকা বেড়েছে ফার্মের লাল ডিমের দর। কিন্তু এটি বাজারের হিসাব। পাড়া মহল্লার দোকানে এই অঙ্ক প্রায় 150 টাকা। খোলস হালকা হওয়ায় সাদা ফার্মের ডিমের দাম কিছুটা কম। অথচ কয়েক মাস আগে বাজার ছিল 120 টাকার আশপাশে। জানা গেল সরবরাহে ঘাটতি নেই, তারপরও আসছে শীতে মুরগি মারা যাওয়ার আশঙ্কায় আগেভাগেই দাম বাড়িয়ে নিচ্ছে পুরনো চক্র। 10 টাকা কাস্টমার দাম করলে 1 টাকা কাস্টমার মাল নেয়, 9 জনে ফিরে যায়। কম থাকলে দামাদামি করা লাগে না, আমরা লাভও ভালো। ওই 120 টা বেচছে ডজনে 10টা লাভ হয়েছে, 150 টা বেচছে 8টা লাভ করতে পারি। কিছুদিন আগে একটু কম ছিল, তাই এখন একটু 150 টাকা করে ডজন। আবার বাজার একটু কমতে পারে সামনে। 1 ডজন ডিম নিলে লাগে 160 টাকা 70 টাকা। কেমনি কিনবো? কিনি কি পেঁপে আর আলু। কারণ ওই পোলারে কালি রাখতে আলু নিছি, ডাল নিছি, এক দিয়ে কি খাওয়াই মারবা। কারণ কি করবো, আমি ইনকাম করতে পারি 500 টাকা, আমি কিনবো বাজার করবো কেমন? পোল্ট্রি খামারিদের অবশ্য চেয়ে দেখা ছাড়া কিছু করার নেই। এখানে প্রতিটি ডিম উৎপাদনের খরচ কম বেশি 10.5 টাকা, সাথে ফিড, ওষুধ, মুরগির বাচ্চা আর শ্রমিকের মজুরি ঝক্কি তো আছেই। তারপরও বেশি দর চাওয়ার সুযোগ নেই, কেননা এমন হলে ডিমই নেন না পাইকাররা। তাহলে সমাধান কি? আমাদের কাছ থেকে যারা বাজারে নিয়ে বিক্রি করতেছে তারা অনেক লাভবান, আর আমরা বর্তমান লসে আছি। ছোট ছোট খামারে আছি, যে এরকম বাজার যদি চলতে থাকে তাহলে মনে হয় না আমরা লাভবান হব। কর্পোরেট সিন্ডিকেট না ভাঙলে 1 নভেম্বর থেকে উৎপাদন স্থগিত করার হুঁশিয়ারি দিয়েছে প্রান্তিক খামারিদের সংগঠন বাংলাদেশ পোল্ট্রি অ্যাসোসিয়েশন। তৌহিদ হোসেন, যমুনা নিউজ, ঢাকা। কর্মক্ষেত্রে স্বাস্থ্য, নিরাপত্তা, রাসায়নিক দ্রব্য, বিস্ফোরক মজুত সংক্রান্ত রাষ্ট্রীয় ও আন্তর্জাতিক আইনের কঠোর প্রয়োগ নিশ্চিত করার দাবি জানিয়েছেন বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ, বিলস ও শ্রমিক নিরাপত্তা ফোরামের নেতারা। সকালে জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে এই দাবি জানান তারা। এ সময় নেতারা সুপারিশ করেন, বর্তমানে শ্রম আইন সংশোধনের যে উদ্যোগ চলমান আছে সেখানে নিরাপত্তা ও আইন লঙ্ঘনের শাস্তি সংক্রান্ত বিধিবিধান আরও কঠোর করতে হবে।
দুর্ঘটনায় হতাহত শ্রমিক পরিবারের ক্ষতিপূরণের পরিমাণ বৃদ্ধি, চিকিৎসা ও পুনর্বাসন নিশ্চিত করার কথাও বলেন তারা। এক্ষেত্রে আইএলও কনভেনশন 121 অনুসারে জীবনব্যাপী আয়ের সমপরিমাণ ক্ষতিপূরণ প্রদান এবং রানা প্লাজা ক্লেইম অ্যাডমিনিস্ট্রেশনের অনুরূপ একটি প্রাতিষ্ঠানিক কাঠামো গঠনপূর্বক ক্ষতিপূরণের পরিমাণ নির্ধারণ করা সহ 12 দফা সুপারিশ করেন নেতারা। আমরা মনে করি স্বাস্থ্য নিরাপত্তা ও রাসায়নিক দ্রব্য নিরাপত্তা সংক্রান্ত সকল রাষ্ট্রীয় ও আন্তর্জাতিক আইনের বিধিবিধান পরিপালনে সরকারকে জিরো টলারেন্স নীতি গ্রহণ করতে হবে। দ্বিতীয়ত যেটা বলেছি, দুর্ঘটনায় আহত নিহত শ্রমিকদের ক্ষতিগ্রস্ত পরিবার ও অন্যান্যদের জন্য উপযুক্ত ক্ষতিপূরণ, চিকিৎসা ও পুনর্বাসন নিশ্চিত করতে হবে। বাংলাদেশে বিভিন্ন পণ্য চীনের বাজারে প্রবেশ করায় দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিধি বাড়ছে। এদিকে আরও এগিয়ে নিতে চায় চীন, জানিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। সকালে আইসিসিবিতে গ্রিন টেক্সটাইল এক্সপোর উদ্বোধন করেন তিনি। বলেন, টেক্সটাইল শিল্পে সবুজ ও টেকসই প্রযুক্তির ব্যবহার নিশ্চিতে বাংলাদেশ ও চীন একসঙ্গে কাজ করবে। এছাড়া আধুনিক ও সাশ্রয়ী যন্ত্রপাতি এবং পরিবেশ বান্ধব উপকরণ বাংলাদেশের পোশাক খাতের প্রতিযোগিতার শক্তি বাড়াবে। গত 5 দশকে দুদেশের কূটনৈতিক সম্পর্ক পারস্পরিক সহযোগিতা ও আস্থার ভিত্তিতে আরও দৃঢ় হয়েছে বলে উল্লেখ করেন তিনি। জানান, বর্তমানে চীন বাংলাদেশের সবচেয়ে বড় বাণিজ্য অংশীদার, যার পরিমাণ বছরে $24 বিলিয়ন। আম, কাঁঠাল ও পেয়ারার মতো বাংলাদেশি ফল এখন চীনা বাজারে প্রবেশ করেছে। Both countries to discuss the future of the apparel industry. বাংলাদেশ থেকে চীনা বাজারে বিভিন্ন পণ্য প্রবেশ করছে, যা ভবিষ্যতে বাণিজ্য সম্প্রসারণে নতুন সম্ভাবনা সৃষ্টি করবে। আমরা বাংলাদেশের সাথে টেক্সটাইল শিল্পে সবুজ রূপান্তর ও টেকসই প্রযুক্তির ব্যবহার নিশ্চিতে কাজ করতে আগ্রহী। বিষয়গুলো নিয়ে একসাথে কাজ করতে পারলে পোশাক উৎপাদনের ভবিষ্যৎ আরও সুদৃঢ় হবে। আইসল্যান্ডে প্রথমবারের মতো দেখা মিলল মশার। বসন্তের রেকর্ড উষ্ণ আবহাওয়ার পর শীতের সাথে সাথে মশার আগমন ঘটেছে দেশটিতে। মশামুক্ত দেশ হিসেবে বিশ্বব্যাপী পরিচিত আইসল্যান্ড এমন দেশও অবশেষে পড়েছে ক্ষতিকর এই পতঙ্গের কবলে। সম্প্রতি দেশটির দক্ষিণ পশ্চিমের কেহস উপত্যকা অঞ্চলে একজোড়া স্ত্রী ও একটি পুরুষ মশার অস্তিত্ব আবিষ্কার করেছেন এক বিজ্ঞানী। ইউরোপ ও উত্তর আমেরিকার স্থানীয় পতঙ্গের এই জাতটি সবচেয়ে বেশি বংশবিস্তার করতে পারে শীতকালে। অনাকাঙ্ক্ষিত এই বিপদ নিয়ে শঙ্কিত দেশটির সাধারণ মানুষ। অ্যান্টার্কটিকার পাশাপাশি বিশ্বের একমাত্র মশামুক্ত দেশ হিসেবে পরিচিত ছিল আইসল্যান্ড। নেতানিয়াহু প্রশাসনকে তুলোধুনো করলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। পশ্চিম তীরে মালিকানা প্রতিষ্ঠায় নেসেটে নতুন বিলের নিন্দা জানিয়েছেন তিনি। অভিযোগ, ডোনাল্ড ট্রাম্পের গাজা শান্তি প্রস্তাবকে হুমকির মুখে ফেলছে এমন পদক্ষেপ। ইসরায়েল ফিলিস্তিন 2 রাষ্ট্রভিত্তিক সমাধানকে বাধাগ্রস্ত করছে তেল আবিব, দাবি আরব নেতাদের। দখলকৃত পশ্চিম তীরে নিজেদের মালিকানা পাকাপোক্ত করতে ইসরায়েলের নতুন উদ্যোগ। ফিলিস্তিনিদের ভূমি দখল করে অবৈধ বসতি সম্প্রসারণে নতুন আইন প্রণয়নে খসড়া বিলে নেসেটের অনুমোদন। তেল আবিবের এমন পদক্ষেপ আন্তর্জাতিক আইনের লঙ্ঘন আখ্যা দিয়েছে সৌদি আরব ও কাতার। ইসরায়েল ফিলিস্তিন 2 রাষ্ট্রভিত্তিক সমাধান প্রক্রিয়াকে অবমূল্যায়ন করছে এই পদক্ষেপ, এমন অভিযোগ জর্ডানের। গাজায় যুদ্ধবন্ধে মার্কিন প্রেসিডেন্টের প্রস্তাবকে স্বাগত জানাই আমরা, তবে ইসরায়েলের এমন আন্তর্জাতিক আইন লঙ্ঘন 2 রাষ্ট্রভিত্তিক সমাধান প্রক্রিয়াকে হেয় করছে। নেসেটের বিল পাস নিয়ে তীব্র ক্ষোভ ছেড়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। দাবি, পশ্চিম তীরে বসতি স্থাপনে তেল আবিবের পদক্ষেপ গাজায় সংঘাত বন্ধে ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনার জন্য হুমকি। প্রেসিডেন্ট ট্রাম্প স্পষ্ট করেছেন, এমন কোনো পদক্ষেপে আমাদের সমর্থন নেই। আমরা মনে করি শান্তি চুক্তির জন্য হুমকি এটা। ইসরায়েলের পদক্ষেপ প্রত্যাখ্যান করেছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। এক বিবৃতিতে জানিয়েছে, ঐতিহাসিকভাবে তো বটেই, আন্তর্জাতিক আইন ও আইসিজের রায় অনুযায়ীও ফিলিস্তিনের অংশ পশ্চিম তীর। 2023 অক্টোবর থেকে পশ্চিম তীরে দখলদারিত্ব আরও বাড়িয়েছে ইসরায়েল। হামলায় মৃত্যু হয়েছে 1056 ফিলিস্তিনের, আটক 20,000-এর বেশি। ডরথি দস্ট্রিন, যমুনা নিউজ। রাশিয়ার সবচেয়ে বড় 2 জ্বালানি প্রতিষ্ঠানের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। বুধবার এই সিদ্ধান্তের বিষয়টি জানায় মার্কিন ট্রেজারি ডিপার্টমেন্ট। এতে কালো তালিকাভুক্ত করা হয় রাশিয়ার 2 প্রধান তেল কোম্পানি রোসনেফট ও লুকোয়েলকে।
ইউক্রেন যুদ্ধের রীতি টানতে রাশিয়ার গড়িমসির অভিযোগে আরোপ করা হয় এই নিষেধাজ্ঞা। ঘোষণার পরপরই বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ব্যারেল প্রতি প্রায় $2 বেড়ে যায়। ধারণা করা হচ্ছে এতে করে বিশ্বব্যাপী জ্বালানি খাতে ব্যাপক প্রভাব পড়বে। এদিকে বুধবার ইউরোপীয় ইউনিয়নও রাশিয়ার তরলীকৃত প্রাকৃতিক গ্যাস টার্গেট করে নতুন করে নিষেধাজ্ঞার অনুমোদন দিয়েছে। একদিন আগেই স্থগিত হয় ডোনাল্ড ট্রাম্প ও ভ্লাদিমির পুতিনের বৈঠকের পরিকল্পনা। কাটিং এজ প্রযুক্তির নতুন ক্ষেপণাস্ত্র ও অস্ত্রের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। সফল পরীক্ষণের একদিন পর এমন তথ্য জানিয়েছে রাষ্ট্রীয় বার্তা সংস্থা KCNA। কৌশলগত প্রতিরক্ষা ক্ষমতা বৃদ্ধির জন্য নতুন কর্মসূচি নিয়েছে পিয়ংইয়ং, যার আওতায় চালানো হয় কাটিং এজ প্রযুক্তি সম্পন্ন সমরাস্ত্রের পরীক্ষা। এতে কমপক্ষে 2টি হাইপারসনিক ক্ষমতা সম্পন্ন প্রজেক্টাইলের সফল উৎক্ষেপণ করে উত্তর কোরিয়ার সামরিক বাহিনী, যা দেশটির উত্তর পূর্বাঞ্চলীয় একটি দ্বীপে আঘাত হানে। তবে কৌশলগত কারণে নতুন অস্ত্রগুলোর বিস্তারিত তথ্য প্রকাশ করেনি পিয়ংইয়ং। এর আগে দেশটির ব্যালিস্টিক মিসাইল পরীক্ষা চালানোর কথা জানায় দক্ষিণ কোরিয়া। আর এই ছিল দুপুরের বাংলাদেশে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।